আজকে সকাল থেকে 2-4টে থ্রেড কল আমার কাছে আসতে শুরু করেছে যে আমি যদি বেধড়ক মার দিই, আমি যদি অ্যাসিড আনতে বলি, তাহলে আমি সবার আগে পুলিশ ডাকবো কেন? আংটি হারালো আমার, টাকার লস হলো আমার, প্রবলেম হলো আমার, ক্ষতি হলো আমার, কেসটা তুলে নে, নয়তো দেখবি কি হবে, রগরানি খাসনি তো এখনো, হেন তেন এইসব। কম বেশি সকলকেই খারাপ ভালো সব রকম জীবনের সব রকম ঘটনার মধ্যে দিয়েই যেতে হয়। তো আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট দাস। ইতিমধ্যে উনি এরকম একটা খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো প্রথমে ওয়েলকাম সিটি টকিজে। সম্রাট দা, আমরা শুনছিলাম যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা খুবই খারাপ একটা ঘটনা এবং তোমার ক্ষতিটা সব থেকে বেশি হয়েছে। তো কি ঘটনাটা ঘটেছে আগে সেটা তোমার মুখ থেকে শুনবো। অলরেডি মানুষ বোধহয় জেনে গেছেন কি ঘটনাটা ঘটেছে। খুবই জেনারেল একটি গতানুক্রমে ঘটনাটা ঘটেছে একের পরে, এটা অনেকের বাড়িতেই ঘটে থাকে। আমি একেবারে স্যাঙ্গুইন যে আমার মতো আরো বহু দর্শক আছেন যারা তাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে যে পরিচারিকা চুরি করেছে কিছু বাড়ি থেকে। কিন্তু আমার বাড়িতেই প্রথমবার এত বড় ধরনের চুরি হলো আর কি, এত বেশি টাকার বা এত এত মূল্যের চুরি হলো আর কি। আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবো এবং স্নান করে তাড়াতাড়ি করে আমার নাটকের রিহার্সালে বেরোবো বলে রেডি হচ্ছি। সেই সময় আমি আমার দুটো আংটি খুলে, যেহেতু স্নান করতে যাব সেহেতু আংটিগুলো খুলে আমি বিছানার ধারে একদম মাথার বালিশের কাছে রেখে আমি স্নান করতে যাই। ফেরত এসে আমার যেহেতু রিহার্সাল সেন্টার থেকে বারবার করে ফোন আসছিল যে তাড়াতাড়ি আসুন করে, আমি তাড়াহুড়োর মধ্যে জামা কাপড় পরে বেরিয়ে যাই। একেবারে ভুলবশত দুটো আংটি মাথার কাছেই রয়ে যায়। আমি বেরিয়ে ম্যাক্সিমাম 13-14 মিনিট গাড়ি চালিয়েছি। হঠাৎ করে আমার রিয়েলাইজ করলাম আমার হাতে আংটিটা নেই। সঙ্গে সঙ্গে আমি আমার দারোয়ানকে ফোন করি, বলি যে ওপরে যাও, আমার বেডরুমে যাও। আর আমার বেডরুমটা একেবারে আলাদা একটা বেডরুম, সেখানে কেউ ঢোকে না আর কি। আমার কাগজপত্র থাকে, কম্পিউটার আছে, সব এইসবের জন্য ঢোকে না আর কি। তো আমি বললাম যে যাও, গিয়ে দুটো আংটি নিয়ে নাও, রেখে দাও তোমার কাছে, ও মাথার কাছেই আছে, দুটো আংটি রেখে দাও, আমি রাত্রিবেলা এসে তোমার থেকে নিয়ে নেবো। ও যখন ওপরে গেল, ওপরে গিয়ে দেখে পাচ্ছে না, আমাকে আবার ফোন ব্যাক করেছে যে দাদা ওপরে তো আমি দেখতে পাচ্ছি না, কোনো আংটি দেখতে পাচ্ছি না। আমার কি করে হতে পারে, আমি তো 10টা মিনিট আগে রেখে এলাম, দেখতে পাচ্ছ না এটা কি? তো বলছে না, দেখতে পাচ্ছি না। তো এবার ও কিন্তু ঢুকে, এই যে দারোয়ান যে ঢুকেছে, দারোয়ান ঢুকে কিন্তু প্রথমে দেখেছে এই কাজের মেয়েটি, মহিলাটি এ আর কি বেড কাভার ঠিক করছে, বালিশ ঠিক করছে, সব দেখেছে। এবং পয়েন্ট টু বি নোটেড, বেড কাভারটা তোলা, বেড কাভারটা পরিষ্কার করছে। তো এবারে ও বলেছে যে কোথায় কোথায় গেল বলতে, এখানেই তো ছিল, এই অত বড় বড় দুটো আংটি কি করে হারিয়ে যেতে পারে, এইসব বলছে আর কি। এই সময় এদিক ওদিক যেই দেখছে, তখন ও বারবার করে পরিচারিকা জিজ্ঞেস করছে কি খুঁজছো, কি খুঁজছো, কি খুঁজছো? তো বলছে আরে বাবা, শুনতে পাচ্ছ না, দুটো আংটি খুব হারিয়ে গেছে, দুটো হীরের আংটি, দামি আংটি। এই যে আমার দারোয়ান মাথা ঘুরিয়েছে অন্যদিকে, ড্রেসিং টেবিলের দিকে, এবার ঘুরিয়ে দেখতে গেছে, দেখতে গিয়ে যখন আবার মাথা ঘুরিয়ে ফিরেছে বিছানার দিকে, দেখে বিছানার উপর একটা আংটি রাখা, এই আংটিটা রাখা, এই আংটিটা রাখা। এবারে তখন আমার দারোয়ান অবাক হয়ে জিজ্ঞেস করেছে যে এই আংটিটা এখানে কি করে এলো? তুমি তো একটু বেড কাভার তুলেছো, বেড কাভার তুললে তো বেডের ওপরে যা থাকবে সব তো পড়ে যাবে মাটিতে, ওপরে কি করে এলো, কখন রাখলে তুমি এটা? একদম সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে, প্রায় হাতে নাতে ধরে ফেলেছে, রেখেছে আর সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। তো বলছে দ্বিতীয় আংটিটা কোথায় আছে দাও। বলছে আমার কাছে তো, আমি তো কোনো আংটি দেখিনি, আমি এই আংটিটাও তো দেখিনি। তো আমার দারোয়ান বলছে কি বলছো, তোমার তো পাশেই দাঁড়িয়ে ছিল, কিন্তু বলছে তোমার নাকের ডগা আছে আংটিটা, তুমি দেখতে পাচ্ছ না? আর আরেকটা আংটি কোথায় তুমি দেখতে পাচ্ছ না? তুমি তো বেড কাভার তুলেছো, বেড কাভার তুলে তো নিচে পড়ার কথা আংটিটা। এবারে সে অস্বীকার করছে যে আমার কাছে কোনো আংটি নেই। এবারে আমার দারোয়ান আমাকে আবার ফোন করে, তখন আমি রিহার্সাল সেন্টারের দিকে যাচ্ছি তখন, কারণ আমি তো ভেবে বসেছি কি দুটো আংটি পেয়ে যাবো, ওর কাছে রেখে দেবে, এই জন্য আমি গাড়ি ব্যাক করিনি। এবার আমাকে ফোন করে বলে যে দাদা, এ তো একটা আংটি পাওয়া গেছে, কিন্তু আরেকটা আংটি কিছুতেই ভদ্রমহিলা দিতে চাইছে না। এ তো ওনার কাছ থেকে আমি পেয়েছি প্রায় আংটিটা, ঠিক আমি মাথা ঘুরিয়েছি, পেছনে দেখিও রেখে দিচ্ছি আংটিটা। তো আমি বললাম যে সে কি, ওকে বলো দিয়ে দিতে, কি পাগলামি করছে ও? আচ্ছা, একটু বলে রাখি এর মাঝখানে, এই পরিচারিকা আমাদের বাড়িতে জাস্ট দিন 20 কি 22 হয়েছে কাজ করা শুরু করেছে, নতুন পরিচারিকা। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই জাস্ট 10টা দিন আগে আমার শাশুড়ির একটা সোনার চেন, পাতলা সোনার চেন, সেটা মিসিং। এবারে যেহেতু আমরা ধরতে পারিনি কে নিয়েছে বা কখন হারিয়েছে, এই নিয়ে আর আমরা উচ্চবাচ্য করিনি, চুপ করে গেছি। আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছি যে বাইরে রাখা চলবে না, এই এত অগোছালো করে রাখা চলবে না, এইসব নিজেদের মধ্যে কথা হয়েছে। এইবারে
আমাকেও ফোন করে বলছে যে দাদা এ তো দিচ্ছে না আংটিটা, এ তো আরেকটা আংটি ওর কাছেই আছে 100%, কারণ একটা আংটি তো বের করে দিয়েছে। আলাম যে একটা তো এবারে ফোনটা তখন স্পিকারে, তখন আমি বলেছি ঠিক আছে ওকে ওকে আটকে রাখো, ওকে যেতে দিও না এক্ষুনি কোথাও, প্রয়োজন হলে আমি দেখি হরিদেবপুর থানায় ফোন করছি। এই হরিদেবপুর থানায় ফোন করছি কথাটা শোনার পর এই ভদ্রমহিলা ফ্যানাটিক হয়ে যায়, মানে একেবারে মানে কি বলবো, মানে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এ মানে মানে আমার দারোয়ান তখনও ফোন কাটেনি, সেই অবস্থায় দারোয়ানকে ধাক্কা মেরে তার ফোন ফেলে দিয়ে আমার আরেক পরিচারিকা আছে, এই দুজন পরিচারিকা মানে এই দারোয়ান আর পরিচারিকা এরা দুজনই 8 বছরের পুরনো পরিচারিকা, এদের দুজনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেই সিঁড়ি দিয়ে দৌড় নিয়ে নিচে পালাবে, বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাকে আমি আমি কিছু জানি না, আংটির ব্যাপারে কিছু জানি না। এবারে যেতে গিয়ে কি হচ্ছে, আমার কুকুরটা শুয়েছিল হচ্ছে ঠিক সিঁড়ির কাছে, ও কুকুরের গায়ে মায় পা ফা দিয়ে উল্টে পড়েছে ওই পাথরের সিঁড়ির ওপরে, প্রায় 13-14টা সিঁড়ি গড়িয়ে গড়িয়ে পড়েছে। এবারে কি হচ্ছে, সাইডে লোহার রেলিং ছিল, রেলিং এ মাথা ফাতা লেগেছে, পড়ে গেছে। পড়ে গিয়েও কিন্তু ভদ্রমহিলার কি টেনাসিটি, থেমে যায়নি কিন্তু, পড়ে গিয়ে চাতাল থেকে আবার দৌড় লাগাচ্ছে নিচের দিকে। আমি তখনও ফোনে আছি, স্পিকারে আছে ফোনটা, আমি তখন বললাম ওকে তাড়াতাড়ি গিয়ে ধরো, ওকে কিন্তু বেরোতে দিন, বেরোতে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এবারে আমি বললাম যে ওকে যেতে দিও না কোথাও, ওকে ধরে রাখো, আমি আসছি এক্ষুনি। তৎক্ষণাৎ আমি গাড়ি ব্যাক করি, মানে সরি গাড়ি ব্যাক করি না, ততক্ষণে আমি পৌঁছে গেছি হচ্ছে আমাদের রিহার্সাল সেন্টার। আমি রিহার্সাল সেন্টারে ছেলে মেয়েদের বললাম যে তোমরা একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি বলে দৌড় লাগাই গাড়ি নিয়ে। এবারে এই ভদ্রলোক বলছে স্যার একে ধরে রাখা যাচ্ছে না, তো পালিয়ে যাবে। হ্যাঁ, এবারে ফ্যানাটিকের মতো করছে, চারিদিকে মানে জিনিস ছড়িয়ে দিচ্ছে, আমাকে ছেড়ে দাও হেন তেন। এইবারে কে ওরা আমার পরিচারিকা আর আমার দারোয়ান মিলে ওকে ঘরে নিয়ে গেছে, মানে আমার ঘরটাতে যে ঘরে ঘটনাটা ঘটেছে আর কি, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওকে আটকেছে। ও এবারে আটকাবে না, এবারে ও মাথা টুকছে দেওয়ালে, এই মানে হয় না মানে নিজেকে হার্ট করছে আর কি, মাথা টুকছে দেওয়ালে, পাগলের মতো চিৎকার করছে। তো আমার দারোয়ান ঘাবড়ে গেছে, বলছে দাদা একে আপনি তাড়াতাড়ি আসুন, একে সামলে রাখা যাচ্ছে না। আমি বললাম যে ওকে যেমন করে এখন বেরোতে দেবে না, কারণ আংটিটা ওর কাছেই আছে এবং ও এই মুহূর্তে বেরিয়ে যেতে চাইছে আর কি। আমি একদম যতটা স্পিডে পারি তাড়াতাড়ি করে এলাম আর কি। এসে দেখি আমার বেডরুম তছনছ হয়ে গেছে, টেবিল ল্যাম্প পড়ে থাকা, কম্পিউটার এদিক ওদিক হয়ে আছে, মানে যা তা অবস্থাতে আমার টেবিলটা। এই করে আমি বললাম যে ভাই, আমি যখন হাত জোর করলাম ভদ্রমহিলাকে, বললাম যে দিদি কিছু মনে করবেন না, ওই আংটিটা কিন্তু আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি কিনেছিলাম, আমার গয়নাগাটির ওপর একটু শখ আছে, তাই জন্য আমি ক্ষমতার বাইরে গিয়ে এটা ইনস্টলমেন্টে কিনেছি, আমি এখন এটার ইনস্টলমেন্ট দিচ্ছি, আপনি প্লিজ দিয়ে দিন, যদি আপনার কাছে থাকে আমি 1000 টাকা দিতে রাজি আছি, আপনাকে দিয়ে দিন। ভদ্রমহিলা ফাটা রেকর্ডের মতো মানে বলতে কাটা রেকর্ডের মতো বলতে থাকলো যে না আমি নিইনি আমি নিইনি আমি নিইনি। এবারে আমি অনেকক্ষণ পারসুয়েট করার পর, মানে হাত জোর করার পর, বোঝানোর পর আমি দেখলাম ও বুঝছে না, উল্টে গেছে, হাইপার হয়ে যাচ্ছে, হাইপার হয়ে গিয়ে এদিকে ওই জিনিসপত্র ছোড়াছড়ি করছে। এবার কি হচ্ছে, যেহেতু ধস্তাধস্তি হচ্ছে মারামারিতে, সেহেতু কি হচ্ছে যে কোনোটা জিনিসটা তো তুলেছে, আমার দারোয়ান ওর হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, এইটা ধস্তাধস্তিতে হয়তো লেগেছে, কিন্তু তখন কিন্তু কিছু বোঝা যায়নি ওর লেগেছে কি লাগেনি কিছু বোঝা যায়নি। এবারে আমি ঠিক করি যে আমার দ্বারা এটা সলভ হবে না, আমি হরিদেবপুর থানায় ফোন করি। এই ঘটনাটাই যে আমি এসেছি এবং হরিদেবপুর থানায় ফোন করেছি, এটার মধ্যে জাস্ট 15-20 মিনিটসের গ্যাপ। এবারে হরিদেবপুর থানা থেকে বলে আমাকে যে মানে যেই ভদ্রলোককে, মানে যেই এসআইকে আমি ফোন করেছিলাম, উনি বললেন আমি থানার বাইরে আছি, থানাতে গিয়ে আমি আমার টিম পাঠাচ্ছি। আমি তখন ক্যাটেগরিক্যালি বললাম যে একটা কিন্তু মহিলাকেও পাঠাবেন সাথে, মহিলা পুলিশ আর কি, লেডি পুলিশ পাঠাবেন। তো এবারে ওরা পাঠানো শুরু করলো, এবার বলে একটু একটু ওয়েট করুন না, দাঁড়াচ্ছে। আমি তখন পুলিশ অফিসারকে বললাম যে এই ভদ্রমহিলা কিন্তু এক্সট্রাঅর্ডিনারিলি ধাক্কাধাক্কি করছে এবং মানে একটা অদ্ভুত সাইকিয়াট্রিক একটা ব্যবহার করছে আর কি, আমরা কিন্তু ধরে রাখতে পারছি না। বলছে আপনি দরজায় ল্যাচ দিয়ে রাখুন, ভেতরে থাকুক। আমার ভয় লাগছে কি, দরজায় যে ল্যাচ দিয়ে রাখবো, আমার যদি আয়না ফায়না ফাটিয়ে দেয় তাহলে আরেক কেলেঙ্কারি হবে। তো আমরা কোনো রকমের বোঝানোর চেষ্টা করছি, ধাক্কা মারছে, আমার দারোয়ানকে ধাক্কা মারছে, আমায় ধাক্কা মারছে, আমি কোনো রকম ভেতরে রাখার চেষ্টা করছি, এইসব চলছে 10 আলটিমেটলি পুলিশ আসে, 45 মিনিট পরে পুলিশ আসে। পুলিশ এসে ওকে, লেডি পুলিশ এসে ওর বডি সার্চ করে এবং যারা দুজন এসআই এসেছিলেন তারা ওর সাথে কথা বলে, ধমক টমক দিয়ে কথা বলে যে টাকা মানে তোমার বের করে দাও যে জিনিসটা নিয়েছো। তো কন্টিনিউসলি একই কথা বলতে থাকে। তারপরে এসআই আলাদা করে ওকে নিয়ে গিয়ে বলে যে আমি দাদাকে বলে 5,000 টাকা তোমার পুরস্কার পাইয়ে দেবো, কিন্তু এটা তো খুব দামি জিনিসটা, তুমি আলাদা করে গিয়ে বিক্রি করতে গেলে তুমি এটার দাম পাবে না, কারণ এটা সাধারণ দোকান কিনবেই না। এবারে অনেক বোঝানো হলো, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেক কিছু বোঝানো হলো, বোঝানোর পর দেখা গেল ওর উঠছে না।
পুলিশ অফিসাররা ডিসাইড করলো, বললো যে একে ছেড়ে দিন, একে আমরা রাত 9টা কি 10টা অব্দি টাইম দিচ্ছি, এই 9টা 10টার মধ্যে যদি ও আপনার মাল বের করে দেয়, আমরা এখন আপাতত জিডি করছি, যদি মাল বের করে না দেয় তাহলে আপনি এফআইআর করবেন। পুলিশ অফিসাররা ওদের সামনে এই ভদ্রমহিলাকে ছেড়ে দিলেন। এইবার কি কেসটা হলো, একটাই গন্ডগোল হয়ে গেল, যখন ছেড়ে দিচ্ছি তখন ইনি যেই ড্রেসটা পরেছিলেন, আমাদের 3তলায়, ঘটনাটা 2তলায় হচ্ছে, 3তলায় উঠে উনি ড্রেসটা চেঞ্জ করলেন, উনি একটা অন্য ড্রেস পরে এসেছিলেন, অন্য ড্রেস পরে উনি বেরিয়ে গেলেন। এইটা আমাদের সবারই একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, যেটা অন্য ড্রেস পরে বেরোলেন, ওই ড্রেসটা কিন্তু চেক করা হলো না, উনি অন্য ড্রেস পরে বেরিয়ে গেলেন। এইখানেই চ্যাপ্টার কমপ্লিট হলো। তখন কিন্তু কোনো মাথা ফাটেনি বা কিছু, আর মাথা ফাটলে তো আমরা দেখতে পেতাম, দপ্তর রক্ত বেরোতো, পুলিশ অফিসাররা দেখতে পেতো, কেউ তো দেখতে পেত, কিচ্ছু হয়নি কিন্তু তখন, খালি কপালের কাছটা একটু ফুলে গেছে, কারণ এতে পড়ে গেছে বলে, সিঁড়িতে পড়ে গেছে বলে। এইবারে যা হয় আমরা ওয়েট করতে থাকলাম, 6টা বেজে গেল, 7টা বেজে গেল, 8টা বেজে গেল। তারপরে আমি আমার ওই নাটকের রিহার্সাল চলছিল বলে আমি আমার স্ত্রীকে বললাম, তুমি হরিদেবপুর থানায় গিয়ে একটা কমপ্লেন লজ করো, তা কমপ্লেনটা কি হবে আমি বলে দিলাম, কারণ ময়না তখন ছিল না, এই সময়তে ছিল না, ময়না ঢুকেছে 7:30 8টার সময়, বাড়ি ঢুকেছে শুটিং সেরে। এইবারে ময়না রাত 9:30 10টার সময় গিয়ে এফআইআরটা লজ করলো, এফআইআরটা হয়ে গেছে। এইবারে হঠাৎ করে রাত কত হবে তখন, 12টা কি 12:30 হবে, আমাকে হরিদেবপুর থানা থেকে একজন জনৈক অফিসার ফোন করে বললেন যে এরকম আপনার এগেনস্ট একটা কমপ্লেন লজ করতে চাইছে ভদ্রমহিলা, স্বামীর সাথে এসেছে আর ছেলের সাথে এসেছে, যে আপনি নাকি ওকে বেধড়ক মার দিয়েছেন। আমি বললাম যে আমি তো ছিলাম না সেই সময়টা, আমি তো এসেছি অনেক পরে, আপনারা ঢোকার 15-20 মিনিট আগে আমি ঢুকেছি, ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে ঢুকেছি। ঢুকে ওনার হাতে পাই পড়ছিলাম যে জিনিসটা দিয়ে দাও বলে, বোঝাচ্ছিলাম যে টাকাও দেবো, এটা দিয়ে দাও বলে। আমি কোথায় বললাম তো, তখন উনি বললেন যে এখন কমপ্লেন দিচ্ছে যখন আমাদের তো নিতেই হবে, ঠিক আছে আমি কমপ্লেনটা নিয়ে যাচ্ছি, আপনার কাছে জানিয়ে রাখলাম যে আপনার নামে একটা কমপ্লেন করছে। বললাম যে ঠিক আছে। এই হচ্ছে টোটাল গল্প। এখনো ওই আরেকটি আংটি কিন্তু মিসিং, ওই প্রায় 5 লাখ টাকার উপরের আংটিটা কিন্তু এখনো মিসিং, এবং এই ভদ্রমহিলা পরে গিয়ে কেসটা করেছেন। এবারে আমার যেটা অনেকগুলো মনে প্রশ্ন এবং দর্শকদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে যে মানুষটা 4টের সময় বা 3টের সময় বেধড়ক মার খেলো, 4টের মধ্যে পুলিশ এসে গেল, 5টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, সেই ভদ্রমহিলা রাত 12টা অব্দি কেন অপেক্ষা করলেন পুলিশের কাছে যেতে? উনি তো সঙ্গে সঙ্গে যেতে পারতেন, যে উনি যখন মারি খেয়েছেন তখন তো সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল। নাম্বার 2, ওই ঘরটাতে উনি ছাড়া আমি বেরিয়ে যাওয়ার পর আর কেউ ঢুকেনি, এবং যদি বেড কাভারই তুলে ফেলা হয় তাহলে এমনি খালি বিছানার উপরে, মানে তোষকের উপরে, বা কি বলে ওটাকে, মানে বেডিং না কি বলে ওটাকে, ওইটার উপরে কি করে আংটিটা রইলো? তার মানে কেউ প্লেস করেছে, এবং ওই ঘরে তো ওই দারোয়ানটার উনি ছাড়া কেউ ছিল না, তো উনি পেছন থেকে কি প্লেসটা করেছে। আর আমার 10 দিন আগে যে শাশুড়ির হার হারিয়ে গেছিল, সেটা আমরা যেমন কোনো ক্লু পাচ্ছিলাম না, হলোটা কি, তখনই আমরা 2 4 করা শুরু করলাম যে এই ভদ্রমহিলা ঢোকার পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এইবারে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খুব সিম্পল লজিক, ইনি আর কি আমার এগেনস্টে একটা কমপ্লেন লজ করেছে যাতে, এবং মহিলাদের কমপ্লেন লজ করলে ব্যাপারটা আরো বেশি সঙ্গীন হয়, অনেক গুরুতর হয়, এর লজ করেছে এই জন্য যে আমি যাতে আমার কেসটা ওর উপর থেকে তুলে নিই, আমার উপরে প্রেশার আসলে আমি ভয় পেয়ে যাব, ভয় পেয়ে গেলে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হবে, যেটা ফেসবুকে হচ্ছে আর কি, ক্যারেক্টার অ্যাসাসিনেশন হবে, লোকে 10টা বাজে কথা বলবে, সেই ভয়ের চোটে আমি কেস তুলে নেব। এবং কেউ একটা ওকে বুদ্ধি দিয়েছে যে সম্রাট মুখার্জি অভিনেতা, এর নামে কেস করলে কিন্তু জমে যাবে, এর থেকে কিন্তু কিছু টাকাও বার করা যাবে, এইসব কেউ একটা বুদ্ধি দিয়েছে, কোনো উকিল বলুন বা কোনো পাড়ার লোক বুদ্ধি দিয়েছে, তাই রাত 12টা 12:30টায় গিয়ে ও কমপ্লেন লজ করেছে। এই হচ্ছে ব্যাপারে, মানে আমাকে বেসিক্যালি একটা পার্টি ব্ল্যাকমেল করছে আর কি, মানে যাতে আমাকে প্রেশার ক্রিয়েট করছে যাতে আমি আমার কেসটা তুলে নিই। এবং রহস্যজনকভাবে আজকে সকাল থেকে 2-4টে থ্রেড কল আমার কাছে আসতে শুরু করেছে যে কেসটা তুলে নে, নয়তো গন্ডগোল হবে। একটি ছেলে ফোন করেছিল, এবং তারপরে ভয়েস মেসেজও করেছিল এই নাম্বারটা থেকে, আমাকে কন্টিনিউয়াসলি ফোন আসছিল। এই নাম্বারটা থেকে কন্টিনিউয়াসলি আমার কাছে কি বলছে ফোন করে, মানে গালাগালি দিচ্ছে এবং বলছে যে কেসটা তুলে নে, নয়তো দেখবি কি হবে, রগরানি খাসনি তো এখনো, হেন তেন এইসব বলছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি পুলিশকে বললাম, এই ঘটনাটা জানালাম, পুলিশ বললো আপনি নাম্বার যেগুলো, নিজেই নাম্বারগুলো থেকে উল্টোপাল্টা কথা বলছে, আপনি একটা এই নাম্বারগুলোকে ধরে সোজা কমপ্লেন করে দিন, মানে এফআইআর একটা লঞ্চ করে দিন।
তো এই হচ্ছে ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, এর মধ্যে খুব একটা কোনো বিশাল বড় ব্যোমকেশ বক্সির গল্প লুকিয়ে নেই। হ্যাঁ, ব্যোমকেশ বক্সির গল্পটা ওখানে লুকিয়ে আছে যে আংটিটা এখন কোথায়, আংটিটা কি ও সেই যে জামাটা চেঞ্জ করে বেরোলো সেই আংটিটা নিয়ে বেরিয়ে গেল জামাটার সাথে, নাকি আমার বাড়িতেই আছে কোথাও লুকিয়ে রেখেছে ভদ্রমহিলা, ভয়ের চোটে বার করছে না, কোথায়, নোবডি নোস, এটা রহস্য। আর আমার মানে যেটা নিজের ওপরে মানে করুণা হচ্ছে সেটা হচ্ছে যে আংটি হারালো আমার, টাকার লস হলো আমার, প্রবলেম হলো আমার, ক্ষতি হলো আমার, আর আমি গালাগালি খাচ্ছি, আমারই ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে। মানে উচিত তো যে চোর তাকে তাকে অ্যাটাক করা, অ্যাটাক আমরা হচ্ছি। এইটা কিন্তু এটা এই যে চেনা মুখেদের সেলিব্রিটি ব্যাশিং যেটাকে বলে আর কি, চেনা মুখেদের ট্রোল করা বা চেনা মুখেদের গালাগালি দেওয়াটা এখন আমার মনে হয় এটা না ফেসবুকের একটা মানে কি বলবো মানে একটা পাস টাইম হয়ে গেছে। মানে কিছু মানুষ কাজকর্ম নেই, বসে থাকে বাড়িতে, কিছু একটা তো করতে হবে, এইটা করতে থাকে। দুদিকে স্টোরি জানলো না, আসল ঘটনাটা জানলো না, তার আগে একটা বাজে কথা বলা শুরু করলো। আর কিছু এরকম আজকাল অনেকেই হাতে মোবাইল নিয়ে মিডিয়া হয়ে যাচ্ছে। এই কিছু মিডিয়া আছে যারা কোনোভাবে কোনো দিক থেকে কোনো অংশ নয়, অথচ তারা কিন্তু মিডিয়া সেজে কোনো একটা নিউজকে পাবলিশ করে উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস। মিডিয়া হচ্ছে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ, তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। যখন তুমি ইনফরমেশন আপলোড করছো, ইনফরমেশনটা ভুল না ঠিক এটা কিন্তু তথ্য বিচার করে। এবং আমি যদি বুঝতাম আমি আনরিচেবল, আমাকে লোকে ফোনে পাচ্ছে না, এটা যদি হতো তাহলে হতো। আমার যেমন অ্যাক্সিডেন্ট কেসটার সময় যখন হচ্ছিল যে আমাকে আনরিচেবল ছিল, আমার পুলিশের কাছে যেহেতু আমার ফোনটা ছিল সেহেতু পাচ্ছিল না। দেখো পুলিশের এই যে অ্যাক্সিডেন্ট কেসটাও বলছি, অ্যাক্সিডেন্ট কেসটাতে কিন্তু আলটিমেটলি আমার চার্জশিটে যেটা বেরোলো, যখন অ্যাক্সিডেন্ট হলো আমার নামে কি বেরোলো, আমি মদ্যপ অবস্থায় নাকি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আমার কিন্তু চার্জশিটে বেরোলো 1 ফোঁটা অ্যালকোহল পার্সেন্টেজ পাওয়া যায়নি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মাহিন্দ্রা থেকে ফরেন্সিক রিপোর্ট দেয় তো গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়, সে ফরেন্সিক রিপোর্ট দিল 52 কিলোমিটার, 52 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চলছে। বুঝতে পারছো কি বলছি? এবারে নিউজে কি লেখা হলো, 90 কিলোমিটারে গাড়ি চলছিল, মদ্যপ অবস্থায় চালাচ্ছিল, বেসামাল হয়ে চালাচ্ছিল। বেসামাল কেন চালাবো? আমি কত বছর ধরে গাড়ি চালাই, বেসামাল হওয়ার কি আছে? আমার রাত্রিবেলা শুটিং শেষ হয়েছে, বাড়ি ফিরছি। সো কি হয়, আমার মনে হয় যে মিডিয়া এখন নেগেটিভ নিউজটা, যদিও এটা আমিও মিডিয়া নিয়ে প্রচুর কাজ করেছি, মিডিয়া নিয়ে পড়াশোনা করিয়েছি, আমি নিজে অ্যাজ এ প্রফেসর কাজ করেছি মিডিয়া, তো ডেফিনেটলি নেগেটিভ নিউজ ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। পজিটিভ নিউজ, আমি আজকে পদ্মশ্রী পেয়েছি, আমি আজকে এই শ্রী পেয়েছি, সেই শ্রী পেয়েছি, এইটা কেউ জানতে ইন্টারেস্টেড নয়, তো আরো মন খুশি হচ্ছে না। তুমি কোথাও একটা ফাপড়ে পড়েছো, এইটা জানতে কিন্তু মানুষ বেশি পছন্দ করে। তো তাই জন্য নেগেটিভ নিউজ ডেফিনেটলি ইন্টারেস্টিং হয়, টিআরপি বেশি বা রিচ বেশি বা কমেন্টস বেশি হয়। কিন্তু বাট দেন এগেইন আমার মনে হয় যখন মিডিয়ার কাজটা আপনারা নিয়েছেন, তখন মিডিয়াকে হ্যাজ টু অ্যাক্ট লাইক মিডিয়া। তাদের একটা বেসিক ম্যাচুরিটি থাকতে হবে যে দু দলের তুমি কথা শুনে তারপরে কিছু একটা লেখো বা কোনো একটা মন্তব্য করার লেখো। এইটাই আর কি, এটাই আমার বলা ছিল। তো দাদা, একটা জিনিস আমরা দেখছিলাম, উল্টো পক্ষের যে মানে অভিযোগগুলো তোমার নামে আসছে, যে বেধড়ক মার, এবং সঙ্গে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে অ্যাসিড মানে নিয়ে আসার জন্য নাকি তুমি বলেছিলে। তো সেই ব্যাপারটা নিয়ে মানে সেটা নিয়ে তোমার কি বক্তব্য? প্রথমত যে আমি যদি বেধড়ক মার দিই, আমি যদি অ্যাসিড আনতে বলি, তাহলে আমি সবার আগে পুলিশ ডাকবো কেন? পুলিশ আর তোমাদের পুলিশের দরকারই ছিল না। আমি যদি একটা লোককে অ্যাসিডই মেরে দিতে পারি বা ডান্ডা দিয়ে মারতে পারি, তাহলে তো পুলিশ ডাকার দরকারই নেই। তাহলে তো আমি তো বলবো যে আমি মোটামুটি ওর থেকে বের করে নেবো। আমি যদি বের না করতে পারি, আপনিও বের করতে পারেন, কারণ পুলিশ তো আর গায়ে হাত দিতে পারবে না। এখন তো আর সেই সিস্টেম নেই যে থানায় নিয়ে গিয়ে মেরে পিটিয়ে কথা বের করবে। তো আমি যদি এটা করতে পারি, তাহলে আমি পুলিশ ডাকতে যাবো কেন? আমি তো ঢোকার 15 কি 20 মিনিটের মাথায় পুলিশ এসে পৌঁছেছে। আমি 15-20 মিনিটের মাথায় ওকে অ্যাসিডও মারলাম, ওকে বুটের বাড়িও মারলাম, ওকে কি চড়থাপ্পড়ও মারলাম। আঙুল ফুলে গেছে সেই অবস্থারও একটা ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে। আঙুলটা কিসে লেগে ফুলেছে আমরা তো জানি না, কারণ হচ্ছে ও তো যা পাগলামি করছিল ঘরটার মধ্যে, সেই দরজা ধাক্কা মেরে বন্ধ করে দিচ্ছে, এই করছে, কোথায় কখন চিপা খেয়েছে সেটা আমরা তো জানি না। এবারে ওই মানে ওর যে আঙ্গুল ফুলেছে বা কিছু বলেছে, আমাদের বাড়িতে কিন্তু হয়নি, এটা বাড়িতে গিয়ে ফুলেছে, কারণ তখন খেয়েছে ধাক্কাটা। ও তো সাইকোর মতো করছে, পাগলের মতো, সেই সময় কোনো একটা ধাক্কা খেয়েছে, সেই ধাক্কারই ফোলাটা পরে গিয়ে হয়েছে। কিন্তু এই জন্য এইগুলো একদম ফালতু কথা। আমি কি পাগল? আমি মানে আমি একটি সংস্থা চালাই, এত আমার ছাত্রছাত্রী, এতগুলো জায়গায়, আমি শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা এতগুলো সংস্থা চালাই, আমি একটি মেয়েদের হোস্টেল চালাই। আমি কি মাথা খারাপ হয়ে গেছে আমি একটা মহিলাকে বলবো আমি অ্যাসিড মেরে দেবো?
এটা মাথা খারাপ হয়ে গেছে আমার। আর সেকেন্ডলি হচ্ছে লাঠি দিয়ে মারতে যাবো কেন, আমার তো হাতই আছে, আমি যদি মারতেই চাই হাত দিয়ে মারতে পারতাম। কিন্তু এখানে মারামারি কোনো প্রশ্নই ওঠেনি। কেসটা হয়েছে যেই মোমেন্টেও শুনেছে পুলিশ আসছে, ভদ্রমহিলা সামহাও হাইপার হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, এটাই হচ্ছে আসল কথা। ভয় পেয়ে গিয়ে ওই দৌড়দৌড়ি করতে গিয়ে প্রথমে সিঁড়ি দিয়ে আছাড় খেয়ে পড়েছে, তারপরে দরজার মধ্যে ধাক্কাধুক্কি খেয়েছে, কারণ দরজা থেকে তো বেরিয়ে যেতে চাইছে, আমরা যতবার বেডরুমে ঢোকাতে চাইছি দরজাটা ধাক্কা মেরে বেরিয়ে যেতে চাইছে, এই হচ্ছে পুরো ব্যাপার। একটা কথা বলো, যেটা তুমি প্রথমেই বললে, মানে বলতে গিয়েও বললে যে অভিনেতা হলে মানে সেলিব্রিটি হলে তাদের নামে বলাটা খুব সহজ, সহজ সহজ মানে একদম মানে যেটাকে বলে না, ভাবতে লাগে না। হ্যাঁ মানে মানে সেলিব্রিটি ব্যাশিংটা এখন এখন একটা মানে অবসর সময়ের কাজ হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের আর কি। এবারে আপনারা আপনারাই বলুন তো যে আপনাদের পাড়ায় এরকম চুরি হয়নি? আমাদের ঘরে ঘরে এরকম হয় না, চুরি হয় না? এটা কি অস্বাভাবিক কোনো একটা ঘটনা ঘটেছে? কোনো অস্বাভাবিক ঘটনা নয় তো। এবং চুরি যখন ধরা পড়ে তখন এরকম ঘটনা ঘটে না যে মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া, এই ঘটনা ঘটেনি কারো বাড়িতে, গাদা গাদা বাড়িতে ঘটেছে। এইবারে যেই মোমেন্টে এটা কোনো চেনা মুখের সাথে হচ্ছে, তৎক্ষণাৎ একটা সেলিব্রিটি ব্যাশিং এর টেন্ডেন্সি তৈরি হচ্ছে। যখন কোনো মানে সাকসেসফুল লোক হোক, কোনো বিখ্যাত লোক হোক, কোনো অভিনেতা হোক, কোনো প্লেয়ার হোক, যে মানুষটাই জীবনে একটু কিছু করতে পেরেছে, সেই লোকটাকে কি করে টেনে নামাবো, কি করে তার নামে 10টা বাজে কথা বলবো, এইটাই সাধারণ মানুষের এখন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এবং সেটার সঙ্গে মানে সোশ্যাল মিডিয়াটার জন্য সেটা আরো বেশি কোথাও গিয়ে। সোশ্যাল মিডিয়া টাকা লাগে না তো, একটা কমেন্ট করতে যদি 5টা টাকা লাগতো তাহলে দেখতে 10 লোকে 10বার শুভ জন্মদিন লিখতো, 10বার ভাবতো আর কি। এবার যেহেতু টাকা লাগে না, টকাটক টকাটক লিখে দিচ্ছে। বুঝতে পেরেছি। আর একটা কথা বলো যে এই যে তোমার নামে যে অভিযোগগুলো লজ হয়েছে, কি কি মানে কি চার্জশিট কিভাবে তৈরি হচ্ছে বা কিছু কি তুমি? না না, আমি তো দেখো, আমি তো জানি না ওরা কি 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 অভিযোগ দিয়েছে আমার নামে। এবারে ওরা অভিযোগ দিলেই তো হলো না, পুলিশ তো ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করে তারপরে তো ওরা চার্জশিট বানাবে। তো এই পুরো জিনিসটাই এত সস্তা নয়। মানে আমি থানায় গিয়ে বললাম উনি আমাকে মেরেছেন, আজকে তো আমি আমি রাস্তায় পড়ে যেতে পারি, রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে গেল, আমি বললাম আরেকটা লোক আমার পা ভেঙে দিয়েছে, তাতে লোকটাকে তুলে নিয়ে আসবে পুলিশ? হয় কখনো? এইটা এত সহজ নয় জিনিসটা। এটা উনি আর কি ভাবছেন যে আমি ঘাবড়ে গিয়ে বোধহয় আমি আমার আমার ঠিক পথ থেকে বেরিয়ে যাব, মানে আমি যে জাস্টিস চাইছি সেই পথ থেকে বেরিয়ে যাব, আমি হয়তো আমার কেসটা তুলে নেবো। আমি কোনোভাবেই কেসটা তুলবো না, আমি এটা শেষ দেখে ছাড়বো, দেখবো পার পাই কি নাও। এবারে হ্যাঁ, আংটিটা পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওর যাতে শাস্তি হয় সেটা আমাকে দেখতে হবে। তুমি যেটা বলে যে পাশাপাশি তুমি সংস্থা চালাও, অনেক কিছু তোমার সাথে জড়িয়ে রয়েছে, এইটা তো কোথাও একটা গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এই না, না, এরকম দেখো, ঘটনা? না না না, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে না। কেন বলছি? কারণ হচ্ছে যে লোকেরা না ভালো করে জানে, যে লোকটা গালাগালি দিচ্ছে কোনো এক সোশ্যাল সাইটে, সেই লোকটাও ভালো করে জানে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়। এরা কি করে, মানে এর যে গালাগালিটা লিখছে জাস্ট ফর দ্য সেক অফ লেখা লিখছে, কিন্তু এরা নিজেরাও জানে কিন্তু এটা কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। এটা যে একটা সিম্পল ওয়ান মানে হয় না, মানে লিনিয়ার গল্প, মানে একরোখা গল্প। মানে ভদ্রমহিলা এসেছে, চোখের সামনে দেখেছে আংটিগুলো পড়ে আছে, সরিয়ে ফেলেছে, একটা আংটি সরিয়ে ফেলতে পেরেছে, দ্বিতীয় আংটিটা সরাতে পারেনি, এমন মোমেন্টে আমার দারোয়ান ঢুকেছে, তাই ভয়ের চোটে আংটিটা রেখে দিয়েছে বিছানার ওপরে। এইবারে ওর কাছে চাওয়াতে, আমাকে ফোন করাতে, আমি থানার ভয় দেখাতে ভদ্রমহিলা পালিয়ে যেতে চেয়েছে, পালিয়ে যেতে গিয়ে ধাক্কা ফাক্কা মেরে বেরোতে গিয়ে বলে না কর্মা বলি না আমরা, কর্মা বলে একটা ভাষা আছে, যে কর্ম ফল একটা ভাষা থাকে তো। এবারে ও যেতে গিয়ে কুকুরটার উপরে পা দিয়ে সেই উল্টে মুল্টে পড়ে, সেই সিঁড়ি দিয়ে উল্টে পড়েছে, এবং তারপর পুলিশ এসেছে, তাকে জিজ্ঞাসাবাদটা করেছে, সে একরোখা যেই বুঝেছে যে পুলিশ কিছু করতে পারবে না, মানে হয় না, মানে এর থেকে জিজ্ঞাসা করার থেকে বেশি কিছু করতে পারবে না, ও কন্টিনিউয়াসলি নাই বলে গেছে, আলটিমেটলি চলে গেছে। চলে যাওয়ার পর আমরা এফআইআর করেছি, এফআইআরটা যেই করেছি কেউ একটা ওকে জানিয়েছে যে এফআইআর হয়েছে, বা কোনো সূত্রেও জানতে পেরেছে যে আমরা কমপ্লেনটা করি, কারণ পুলিশ অফিসারটা যেহেতু বলেছিল যে রাত 10টার পর যদি ও না দিয়ে যায় আংটিটা, তাহলে আপনারা এফআইআর করে দেবেন, কারণ ওকে ইচ্ছা করে একটা টাইম দিয়েছিল যাতে ও বাড়িতে গিয়ে যদি বাই চান্স মন বদলে যায়, অনেক সময় হয় না যে দিয়ে যাবে, সে টাইমটা দিয়েছিল। তো এবার ও যে জানতে পেরেছে, ওকে কোনো উকিল বা ওকে কোনো লোকজন মানে পরামর্শ দিয়েছে যে সম্রাট মুখার্জি এগেনস্ট এটা কেস করে দাও, তাহলে দেখবে জমে যাবে কেস, দেখবে সুরসুর করে সে তোমার কেস উঠিয়ে নিয়েছে।
তো শেষ করব, শেষে একটা কথা বলো যে নতুন সরকার এবং সেখানে প্রশাসনিক এত হেল্প যেটা তুমি পাচ্ছ, সঙ্গে সঙ্গেই পুলিশ আসা এবং সবকিছু মিলিয়ে নতুন সরকার এসছে, কি আশা করছো? কি কি পরিবর্তন আশা করছো বা কি আশা করছো? দেখো, আমি আবার বলি, আমি তো একজন এমন একটি মানুষ যার একটা 1 টাকার কয়েনের মতো দুটো দিক আছে আমার। আমি একজন শিল্পী, আমি একজন অভিনেতা, এবং তার সাথে সাথে আমি কিন্তু সংস্থা একটি চালাই, এবং তার জন্য প্রশাসনের সবসময় সাহায্য দরকার লাগে। সেই সিপিএম এর সময়ও আমার প্রশাসনের সাহায্য লেগেছিল, আমার এটা 32 বছরের সংস্থা। আবার তৃণমূলের সময়ও আমার সাহায্য লেগেছিল, আবার এখনো আমার সাহায্য লাগবে বা লাগছে। সবসময় কিন্তু আমি কখনো নেগেটিভ কথা বলি না, আমি কখনো নেগেটিভ জিনিসকে প্রমোট করা বিশ্বাস করি না। আমাকে কিন্তু সবসময় সিপিএম সরকারও আমাকে সমর্থন করেছিল, সব রকমের সাহায্য করেছিল। তৃণমূল সরকার যখন এসেছিল তারাও সমর্থন করেছে। আশা করছি এই সরকারও আমাকে সমর্থন করবে, কারণ এই সবই আমার বন্ধু বান্ধব। মানে আহ, রুদ্র আমার খুব ভালো বন্ধু, ওইদিকে পাপিয়াদিকে বহু বছর চিনি। আচ্ছা, রূপাদি খুব ভালো বন্ধু। আচ্ছা, অগ্নিমিত্রার সাথে আমি 2006 সালে কাজ করেছিলাম একটি বিউটি কন্টেস্টের ক্ষেত্রে আর কি। মানে উনি জামা কাপড়গুলো দিয়েছিলেন, আমি তার ফ্যাশন শোটা ডিজাইন করেছিলাম আর কি। তো এদেরকে আমি সবাইকে চিনি, মানে যারা এই এই আমাদের ফ্র্যাটার্নিটি থেকে গেছে তাদের সবাইকেই চিনি। তো তাই জন্য মানে মানে আমার ডেফিনেটলি আশা আছে যে কিছু ভালো জিনিসই হবে। একদমই তাই। শেষ করব, শেষে যারা দর্শক, যারা তোমাকে এত দিন ধরে ভালোবাসা দিয়েছে, সাকসেসফুল একজন অ্যাক্টর তুমি, তো শেষে দর্শকদের কি বলবে? এবং বিশেষ করে এই ঘটনাটা যেটা তুমি বললে যে শেষ দেখে ছাড়বে, তো কি মেসেজ থাকবে তোমার তরফ থেকে? তো দর্শকদের সবসময় বলবো যে সবসময় দুটো দিক শুনতে হয়, কিন্তু দর্শকদেরও কোনো ভুল নেই, কারণ যে রিপোর্টিংটা ফার্স্টে করা হয়েছে সেই রিপোর্টিংটা তো আমার দিকটা তুলেই ধরা হয়নি, খালি ওনার একটা বক্তব্য নিয়ে একটা রিপোর্টিং করা হয়েছে। এবং আমি ওটাকে কোনো মানে নিউজ মিডিয়াই মানি না, কারণ কি দেখলাম যে 2000 না কত ফলোয়ার্স আর কি, হ্যাঁ, আর 9টা লোক ফলো করছে আর কি, আমি গতকাল রাতে যখন দেখলাম। তো ও কোনো মিডিয়াই নয় আর কি, এ কোনো নতুন শুরু করেছে, কোনো যেমন আজকাল হাতে মোবাইল নিয়ে শুরু করে ফেলছে জার্নালিস্ট হবে, ওরকম কোনো একটা হাতে মোবাইলওয়ালা জার্নালিস্ট হবে। এবারে এর এর সেই দায়িত্ববোধটাই এখনো তৈরি হয়নি যে দুটো পক্ষের কথা শুনে তারপরে তুমি একটা নিউজ করো। তো দর্শকদের বা যারা মানে নেটিজেন্স বা যারা দেখে তাদেরও কোনো দোষ নেই, কারণ তারা তো যা দেখছে তাই বলছে। তো যেটা দেখাচ্ছ তোমরা, মানে মিডিয়া যেটা দেখাচ্ছে, আরেকটু রেসপন্সিবল হতে হবে, এইটুকু বলতে চাই। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন সিটি টকিজে।